নদী বাসার ভিতরে এসে দেখে তাদের ড্রয়িং রুমের সোফায় ঈশান বসে আছে। সাথে সাথে তার চোখ গোল গোল হয়ে যায়। ভুল দেখছি না তো? চোখ দুটো কচলে আবার তাকায়, না ঠিকই দেখছে। এই লোক এখানে কি করছে? নদীকে দেখা মাত্রই ঈশান তাকে চোখ টিপ মারে। নদী হকচকিয়ে যায়। আশেপাশে ভীতু চোখে তাকিয়ে শিউলি বেগমকে খোঁজার চেষ্টা করে, কিন্তু নেই, শিউলি বেগম কোথাও নেই। সে ছুটে ছুটে রান্নার ঘর, শোবার ঘর, সব ঘর খুঁজে দেখেছে, নেই। ঈশান পায়ের উপর পা তুলে আরেকটু আয়েশ করে বসে এক মনে ফোন ঘেটে যাচ্ছে। আর এইদিকে তো নদী ভয়ে শেষ। বাবা মা যদি এসে পড়ে কি হবে? দূর দূর মন নিয়ে ঈশানের দিকে এগিয়ে গেল নদী। ভীতু স্বরে বলল, আপনি এখানে কি করছেন? চলে যান প্লিজ, কেউ দেখতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। নদীর কথা ঈশানের কোনো হেলদোল হলো বলে মনে হলো না। নদী যেমন এখনই কেঁদে দিবে। অতিরিক্ত রাগলে আর ভয় পেলে তার কান্না চলে আসে। সে ভাঙা গলায় বলল, কেন এমন করছেন? যান না প্লিজ, বাবা এসে পড়বে। ঈশান সোফা থেকে উঠে দাঁড়ালো, ফোনটা পকেটে ঢুকিয়ে নদীর দিকে এগোতে এগোতে বলল, বাড়িতে কেউ আসলে এইভাবে তাড়িয়ে দাও বুঝি? কেউ আর আপনি এক নন। মুচকে হাসলো ঈশান। নদীর দিকে একটু ঝুঁকে নরম গলায় বলল, স্বীকার করছো তাহলে আমি স্পেশাল কেউ? নদীর ইচ্ছে করছে বাড়ি মেরে লোকটার মাথা ফাটিয়ে দিতে। এত বদলোক, ওহ, বাপের জন্ম দেখেনি। সে পাত্তা না দিয়ে ঈশানকে প্রশ্ন করলো, এখানে এসেছেন কেন? আমি তো ছাদে গিয়েছিলাম। ঈশান হাই তুলতে তুলতে বলল, এসেছিলাম শ্বশুর মশাইয়ের সাথে বিয়ের কথা বলতে। ওনার মেয়ে তো আমাকে পাগল করে দিচ্ছে। ঠিক মতো খেতে দিচ্ছে না, ঘুমাতে দিচ্ছে না, কিছু করতে দিচ্ছে না। সারাক্ষণ শুধু চোখের সামনে ঘুরু ঘুরু করছে আর ছুটে গেলেই ফুরুত। এইভাবে চলতে থাকলে পাবনায় যেতে বেশি দিন লাগবে না আমার। মা অলরেডি মানসিক রোগীর উপাধি দিয়ে দিয়েছেন। তাই ভাবলাম শ্বশুর মশাইয়ের সাথে একটু কথা বলে যাই। কবে মেয়েকে সহি সালামত আমার হাতে তুলে দেবেন? রোগের ঔষধ তো ওনার কাছে। নদী কিড়মিড়িয়ে তাকালো, গলা চড়িয়ে বলল, আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করব? ঈশানের নির্বিকার জবাব, ভাবার কিছুই নেই, তোমার আমাকেই বিয়ে করতে হবে। রাজি না হলে তুলে নিয়ে যাব। থ্রেট দিচ্ছেন? যেটা মনে করো। হঠাৎ বাইরে থেকে জোরে শব্দ হলো। কে আসছে? বাবা এসে পড়েনি তো? উত্তেজনায় নদীর হাতের তালু ঘামছে। ঈশান এখনো ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে। নদী দ্রুত মেন দরজার দিকে এগিয়ে চেক করে দেখলো কেউ আসেনি। স্বস্তি ফেলে আবার ঈশানের দিকে ছুটে আসলো। দাঁতে দাঁত খিচে হাত জোর করে বলল, প্লিজ এখন যান প্লিজ। আপনি আপনি যখন বলবেন, যেখানে বলবেন, যেভাবে বলবেন, আমি ওইভাবেই দেখা করতে রাজি। যখন ফোন দেবেন তখন ধরবো, দরকার পড়লে ওয়াশরুমেও ফোন নিয়ে যাব। তবু আপনি এখন যান প্লিজ। ঈশান বিশ্বাস না করার মতন এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, সত্যি বলছো তো? একদম সত্যি, পাক্কা সত্যি, 3 সত্যি। ঈশান আড়মোড়া ভেঙে হাই তুলে চলে যেতে যেতে বলল, মনে থাকে যেন। আমি কিন্তু ভিডিও কল দিব। আর হ্যাঁ, ওয়াশরুমে গেলে ভিডিও কল ধরার প্রয়োজন নেই, ওটা বিয়ে করে এমনিতেই দেখতে পাবো। নদী লজ্জায় চোখ খিচে বন্ধ করে গায়ের ওড়না খামচে ধরল। অসভ্য অসভ্য অসভ্য। ঈশান হাসতে হাসতে চলে যায়। আজকে ভালো জব্দ করা গেছে মেয়েটাকে। এবার দেখি কি করে ইগনোর করে থাকতে পারে। খুব সুন্দর একটা খোলামেলা জায়গায় বসে আড্ডা দিচ্ছে দুই বন্ধু। ছুটির দিনগুলোতে বিশালই ফোন দিয়ে ঈশানকে দেখা করার কথা বলে। রাত ছাড়া এখন আর বিশাল আগের মতো বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে পারে না। চাকরির জন্য সময় পায় না। ঈশান আর বিশালের বন্ধুত্ব কলেজ লাইফ থেকে। দুজনের বন্ধুত্ব এতটাই গাঢ় যে আজ পর্যন্ত কেউ তাদের ফাটল ধরাতে পারেনি। এত বছরের বন্ধুত্ব জীবনে তাদের মধ্যে কোনো কথা কাটাকাটিও হয়নি। দুজন দুজনকে চোখ বুজে বিশ্বাস করে। একে অপরের পছন্দ, হাইট, পোশাক, বডি শেপও এক। শুধু স্বভাবের দিক দিয়ে বিশাল একটু শান্ত প্রকৃতির আর ঈশান বেপরোয়া। তবে রাগ আছে দুজনেরই। বিশাল নিজের রাগ কন্ট্রোল করতে পারলেও ঈশান পারে না। বিশাল কফিতে চুমুক দিতে দিতে ঈশানকে জিজ্ঞেস করলো, একটা মেয়ের সাথে কথা বলেছিলি না ওই দিন? প্রথম দেখায় নাকি তোর হার্টবিট বেড়ে গেছে। কি খবর মেয়েটার? নিশ্চয়ই খুব জ্বালাচ্ছিস বেচারিকে। ঈশান বাঁকা হাসলো। কফিতে চুমুক দিতে দিতেই বলল, ঈশান চৌধুরীর নজরে পড়েছে, একটু তো জ্বালা সহ্য করতেই হবে। ভাবছি বাবাকে পাঠাবো বিয়ের প্রস্তাব দিতে। বড্ড পুড়ছে বুকের ভেতরটা ওকে ছাড়া। বিশাল হেসে ঈশানের পিঠে শব্দ করে চাপড় মারল। শালা পুরো পাগল হয়ে গেছিস তুই। ঈশানও হাসলো।
মাথা চুলকে বলল, ওই আর কি। আচ্ছা, তুইও তো বলেছিলি একটা মেয়েকে নদীর পাড়ে দেখে মুগ্ধ হয়েছিলি। কে এসে খোঁজ পেয়েছিস পরে মেয়েটার? হ্যাঁ, পেয়েছি। প্রথম দেখার পর মেয়েটাকে পাগলের মতো সব জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। হাল ছেড়ে যখন চাকরি লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, তখন হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবেই আমার সামনে মেয়েটার কেউ না, আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট। অথচ দেখ, হাতের কাছে রেখে আমি ওকে সারা দুনিয়া খুঁজে বেরিয়েছি। জানিয়েছিস ওকে? না, এখন ওরকম কিছু আচরণ করিনি ওর সাথে। আমাদের সরাসরি দেখাই তো হয়েছে কেবলমাত্র কয়েকদিন। কি বলছিস? খোঁজ পেয়ে এখনো হাত পা গুটিয়ে বসে আছিস? বলে কেন দিচ্ছিস না? পরে যদি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তখন কি করবি? বলে দেবো শীঘ্রই। মেয়েটা আমার স্টুডেন্ট। হঠাৎ টিচার থেকে এমন প্রস্তাব পেয়ে কেমন রিয়াকশন দেবো তাই ভাবছি। এত ভেবে কাজ নেই, ডিরেক্ট প্রপোজ করে দিবি। তোর মতন ছেলেকে না করতেই পারবে না। বিশাল চিন্তিত সুরে বলল। তাদের কথার মাঝেই উপল, রবি সাথে আরো কয়েকজন বন্ধু এসে উপস্থিত হলো। আগের টপিক ঢাকা পড়ে শুরু হয়ে গেল তাদের জাম্পেশ আড্ডা। পরের দিন ভার্সিটির ক্লাস শেষে নদীকে নিজের বাড়িতে নিয়ে এসেছে বৃষ্টি। নিয়ে আসার অবশ্য কারণ আছে। বৃষ্টির ভাতিজাকে পড়ানোর দায়িত্ব পড়েছে নদীর উপর। শিশির কবে থেকে জায়ানের জন্য টিউটর খুঁজছিল। বৃষ্টিকে বলেও রেখেছিল একটা ভালো দেখে টিউটর বের করতে। বৃষ্টি কবেই নদীকে বলে রেখেছিল। প্রথমে নদী রাজি না হলেও বৃষ্টির জোরাজোরিতে রাজি হলো। এতদিন আসতে পারেনি, জায়ান নাকি কোথায় বেড়াতে গিয়েছিল। জায়ানের সাথে নদী আর শিলার আগেই দেখা হয়েছিল, সরাসরি না ভিডিও কলে। তখনই বুঝে গিয়েছিল ছেলেটা দুষ্টু। তাকে দেখে বলেছিল, তুমি দেখতে খুবই সুন্দর। আমার মতন এমন একটা সুন্দর মেয়েকে আমি বিয়ে করব বড় হলে। নদী ঠাট্টা করে বলেছিল। এখন কি হয়েছে? জায়ানের জবাব ছিল, এখন তো আমি খুব ছোট, সে করলেও আম্মু দেবে না বিয়ে করতে, তাই বড় হওয়ার জন্য ওয়েট করছি। শিলা আর নদী তো তখন হাসতে হাসতে লুটিয়ে পড়ছে এই ছেলের পাকা কথা শুনে। সোফার মধ্যে আহম্মকের মতন বসে আছে নদী, তার দুপাশে শিশির আর আয়েশা বেগম বসা। শিশির তো প্রথম নদীকে দেখে 440 ভোল্টে শক খেয়েছে। এই মেয়ে বৃষ্টির ফ্রেন্ড, এর ছবিই তো বিশালের কাবাডে দেখেছিল সে। সরাসরি আরো সুন্দর দেখতে। না, তার চাপা ভাইয়ের পেট থেকে আজ রাতেই সব কথা বের করতে হবে তাকে। শিশির আর আয়েশা বেগম মিলে নদীর পাশে বসে তার পুরো 14 গোষ্ঠীর পরিচয় বের করে ফেলেছে। দুজনের সেই কি প্রশ্ন, কি আদর মাখানো কথা, হাসাহাসি করে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে ফেলছে। নদীও খুব সহজে এই দুজনের সাথে মিশে গেছে। তাদের ব্যবহার এত ভালো, নমনীয়, নদী মুগ্ধ না হয়ে পারেনি। মানুষগুলো এত বড়লোক হয়েও তার সাথে কি সুন্দর ব্যবহার করছে, কত সহজেই তার সাথে মিশে গেছে। বৃষ্টি এসে তাদের মাঝখান থেকে নদীকে টেনে তুলতে তুলতে বলল, দেখি ছাড়ো তো আমার বান্ধবীকে। আহারে, আমার মিষ্টি জান্টুসটাকে একদম চ্যাপটা বানিয়ে দিচ্ছে। তুই আয় তো নদী, আমার সাথে আয়, তোকে আমি আমার ঘরে নিয়ে যাই। এরা তোকে এত সহজে ছাড়বে না। শিশির হেসে বলল, হ্যাঁ নিয়ে যা, মেয়েটা এসেছে পথ থেকে আমরা ওকে চেপে ধরেছি। আহারে বেচারা, কিছু বলতেও পারেনি। আয়েশা বেগম বললেন, হ্যাঁ ঠিকই তো, আমরাও না কিছু খেতেও দেইনি। আমি যাই ওর জন্য নাস্তার ব্যবস্থা করি। শুনো মেয়ে, তুমি কিন্তু খেয়ে যাবে কেমন? নদী নিচু গলায় বলল। না না আন্টি, ব্যস্ত হবেন না, আর আমি কিছু খাবো না। আয়েশা বেগম মেয়েকে ধমকে বললেন, একটা দিব? আমাদের বাড়িতে প্রথমবার এসেছো, এমনি এমনি যেতে দেবো নাকি? হয়েছে, পরে কথা হবে। আমরা সবে ভার্সিটি থেকে ফিরেছি, খুব ক্লান্ত, একটু রেস্ট নিতে দাও। জিরিয়ে পড়ে জায়ানকে পড়াবে না। এই বলে টানতে টানতে নদীকে নিজের ঘরের দিকে নিয়ে গেল বৃষ্টি। যাওয়ার পথে নদী চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়িটা দেখেছে। কত সুন্দর বাড়ি, প্রতিটি জায়গায় শৌখিনতায় ঘেরা। দেখে বোঝাই যাচ্ছে খুব যত্নে তৈরি করছে বাড়িটি। আসার পথে বাড়ির সামনে বাগানও দেখেছে সে, সেখানে তার প্রিয় ব্ল্যাক রোজ গাছও আছে। এত বড় বাড়িতে টিউশনি করতে এসে নদীর কেমন অস্বস্তি লাগছে এখন। নদীকে জায়ানের ঘর দেখিয়ে দিয়ে বৃষ্টি নিচে চলে গেছে। নদী পা টিপে টিপে সেদিকেই এগোচ্ছে।
এদিকটায় এসে সে কনফিউজড হয়ে গেল। বৃষ্টি তাকে কোন ঘরটায় ঢুকতে বলেছে, কারণ এখানে একসাথে কয়েকটা দরজা। নদী আন্দাজে একটা রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল, আর ঢুকেই সে মুগ্ধ হয়ে গেল পুরো ঘরটি দেখে। এত সুন্দর ঘরটাতে কে থাকতে পারে ভাবছে নদী। বৃষ্টির ঘরটা থেকেও বেশি সুন্দর এই ঘর। নদীর ভাবনার মাঝেই ওয়াশরুমের দরজা খুলে ঈশান বেরিয়ে আসলো। ঈশানকে দেখে নদীর চোখ বেরিয়ে আসার উপক্রম। সবে মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে ঈশান, পরনে সাদা টাওয়াল পেঁচানো, গায়ে কোনো শার্ট নেই, চুল থেকে এখনো চুইয়ে চুইয়ে পানি পড়ছে। এখানে এই অবস্থায় ঈশানকে দেখে রিয়াকশন দিতে ভুলে গেছে নদী। গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না, তার হাত পা জমে বরফ হয়ে গেছে। ঈশান নিজেও অবাক নদীকে দেখে। তার স্রোতস্বিনী এখানে কি করছে? দিন দুপুরে এই মেয়েকে স্বপ্ন দেখতে শুরু করেছে এখন। কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে জোরে জোরে আয়শা বেগমকে ডাক দিল সে। মা, আমি তো বিয়ে করিনি, ঘরে বউ এলো কি করে? নদী এক কোনায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ঈশান ভুরু কুচকে তাকেই পর্যবেক্ষণ করছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ঈশান নদীকে ঢমকে বলল, এই মেয়ে, রাতে ঘুমাও না? ঘুমাই। তাহলে আমার স্বপ্নে কি করো? নদী ধীর গলায় বলল। নদী কিছু বলার ভাষা খুঁজে পেল না। এই লোক টিটকিরি করছে, তাও এভাবে ধমকে। সে কোন ছেলের পাল্লায় পড়ল খোদা? ঈশান আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? ঈশানকে খালি গায়ে দেখে নদীর বুকের ভিতর ধকধক করছে। সে আমতা আমতা করে বলল, আগে পোশাক পরে আসেন, লজ্জা করে না এভাবে একটা মেয়ের সামনে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে? হোয়াট? লজ্জা কেন করবে? আমার এই সিক্স প্যাক দেখার জন্য কত আমি উন্মাদ জানো? আর তুমি সেটা অনায়াসে দেখে ফেলেছো। কি লাগ তোমার? এনিওয়ে, তুমি আমার বাড়িতে, আমার বেডরুমে, আমার চোখের সামনে কি করে আসলে? চিনলে কি করে? দরজার কাছে এসে বৃষ্টির স্বর ভেসে আসলো। বৃষ্টি ঘরের ভিতর ঢুকতে ঢুকতে বলল, ও আমার সাথে এসেছে ভাইয়া, আমি নিয়ে এসেছি। তোর সাথে? হ্যাঁ, নদী বেস্ট ফ্রেন্ড হয় আমার। কিন্তু তুই ওকে চিনিস কি করে? ঈশান বৃষ্টির মাথায় চারটি মেরে বলল, তোর বেস্ট ফ্রেন্ড আগে বলিসনি কেন? আহ ভাইয়া, মারছিস কেন? আমি কি জানতাম নাকি তুই ওকে আগে থেকে চিনিস? আর নদী, তুইও তো আমাকে কিছু বলিসনি ভাইয়া, আর তুই যে আগে থেকে পরিচিত। নদী মুখ বেঁকিয়ে বলল, আমি কি জানতাম নাকি এই বজ্জাত লোক তোর ভাই? ঈশান রেগে বলল। কি বললে তুমি? নদী দ্রুত বৃষ্টির পাশ ঘেসে দাঁড়ালো, কাঁদো কাঁদো স্বরে বলল, তোর এই বজ্জাত ভাই কটা দিন ধরে আমাকে জ্বালিয়ে মারছে বৃষ্টি। বৃষ্টি ভুরু কুচকে এলো। কেন? তোকে জ্বালাবে কেন? কারণ ও তোর ভাবি হয়। বৃষ্টি হাঁ হয়ে গেল, অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাবি? ঈশান একটা টি শার্ট গায়ে জড়াতে জড়াতে বলল। ইয়াপ। বৃষ্টির কোমরে হাত রেখে নদীর দিকে চোখ ছোট ছোট করে তাকায়। এসব কি শুনছি নদী? তুই আর ভাইয়ার রিলেশনে আছিস আর আমি জানি না? বৃষ্টির কথায় নদী যেন আকাশ থেকে পড়লো, ফটাফট উত্তর দিল, আমার ফুসফুসের কসম বোন, আমি এই লোকের সাথে আর কোনো প্রেম করছি না। তাহলে ভাইয়া যে বললো? নদী মুখ খোলার আগে ঈশান বলল, বিয়ে করছি খুব শীঘ্রই তোর বান্ধবীকে। ভাইয়ের বউ তো ভাবি হবে নাকি? এখন থেকেই ভাবি ডাকার অভ্যেস করে নে। বৃষ্টির চোখ চকচক করে ওঠে খুশিতে। সেই দু হাতে তালি বাজিয়ে লাফিয়ে ওঠে। সত্যি বলছিস ভাইয়া? নদী আমার ভাবি হবে? আমি মোটেও তোর ভাবি হব না বৃষ্টি। তোর এই বজ্জাত ভাইকে বিয়ে করার আমার কোনো শখ নেই। তুই চুপ কর। ঈশানের দিকে তাকিয়ে, হ্যাঁ রে ভাইয়া, তুই নদীর প্রেমে পিচ্ছিল খাবি কি করে বলতো? তোর না মেয়েতে অ্যালার্জি? ঈশান নদীর দিকে তাকিয়ে মুচকি হাসে। ওকে দেখে অ্যালার্জি গায়েব হয়ে গেছে। ওহো, মেরে দোস্ত হে হি ইতনা খুবসুরত। বৃষ্টির কথা শুনে নিয়ে নদীর তো এবার ছেড়ে দিয়ে মাকে দেবাচ্ছি টাইপ অবস্থা হয়ে গেল। এ দেখি এর ভাই থেকেও এক কাঠি উপরে। হঠাৎ জায়ান নদীকে খুঁজতে খুঁজতে ঈশানের ঘরে এসে উপস্থিত হলো। সে নদীর হাত ধরে টানতে টানতে বলল, নদী আন্টি আসো, আমাকে পড়াবে না? আমি এখন থেকে বই খাতা নিয়ে তোমার জন্য ওয়েট করছি। ঈশান জায়ানের কোকড়া চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আন্টি রে বল চাচিমণি। নদী ফুঁসে উঠল। আমি আর কালকে থেকে আসবো না বৃষ্টি। জায়ানের জন্য নতুন টিউটর খোঁজ। জায়ান বলল, কেন নদী আন্টি? আমি তোমাকে চাচিমণি ডাকবো না, সত্যি বলছি। তবুও তুমি আমাকে পড়াও।
আগের টিটরটা খুব বাজে ছিল। কিভাবে খিটখিটিয়ে কথা বলতো, আমার একদমই পছন্দ ছিল না। তুমি এত কিউট, আমি তোমার কাছেই পড়বো। এদিকে বৃষ্টি ভুরুজোড়া বেঁকিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি চাউনি দেখে ঈশান বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আগে দেখিসনি? তোর মাথায় কি চক্কর চলছে ভাইয়া? ঈশানের ভাবলেশহীন জবাব। আপাতত তোর বান্ধবীকে পটিয়ে বিয়ে করা। নদীকে পটানো এত সহজ না ভাইয়া। তুই আছিস কি করতে? আমি? ইয়েস। কিন্তু আমি তো। বৃষ্টিকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল ঈশান, তুই ওর বান্ধবী, তুই নিশ্চয়ই জানবি ও কেমন ছেলে পছন্দ করে কেমন নয়। তা জানি, কিন্তু। ঈশান আকুল কণ্ঠে বলল, কিন্তু কি বৃষ্টি? ও যেমন পছন্দ করে আমি ঠিক ওরকম হয়ে যাব। ও যা চায় তাই দিব। স্বাধীনতা চাইলে স্বাধীনতা দিব। যত পড়তে চায় তত পড়াবো। ওকে কখনো কষ্ট দিব না, সবসময় হ্যাপি রাখার চেষ্টা করব। তুই প্লিজ ওকে একটু বোঝা। কটা দিন যাবত উন্মাদের মতন পড়ে আছি ওর পেছনে। যেই আমি কারোর জন্য 5 মিনিট ওয়েট করি না, সেই আমি ঘন্টার পর ঘন্টা পড়ে থাকি ওর বাড়ির রাস্তায়, শুধুমাত্র ওকে একটাবার দেখার জন্য। আমি চাইলে ওকে জোর করে বিয়ে করতে পারি, সেই ক্ষমতা আমার আছে। কিন্তু এতে ওর চোখে আমি নিচে নেমে যাব। আমি চাই ও মন থেকে আমাকে মেনে নিক, দেন আঙ্কেলের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে ওকে বিয়ে করতে চাই। কথাগুলো একটানা বলে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ে ঈশান। বৃষ্টি এখনো অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তার ভাই কি করে নদীকে এতটা ভালোবেসে ফেললো? না সে যে করেই হোক নদীকে বোঝাবে, তাকে বোঝাতেই হবে। শিশির সবেমাত্র বিশালের সাথে কথা বলে ফোন রেখেছে। তার ভাই মেয়েটিকে এত পছন্দ করে, না বললে জানতেই পারতো না। সে মনে মনে ভেবে নিয়েছে যত দ্রুত সম্ভব মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। তার অমন গোমরা মুখ ভাই যে কাউকে প্রথম দেখায় এত ভালোবেসে ফেলবে, এটা শিশিরের কাছে এখনো অবিশ্বাস্য লাগছে। তিশান শিশিরকে মনোযোগ হইয়ে কিছু ভাবতে দেখে জিজ্ঞেস করল, কি এমন ভাবছো বলো তো? এসে থেকে দেখছি এইভাবেই ভেবে চলেছ। শিশির খুশি খুশি মুখ করে বলল, জানো বিশাল একটা মেয়েকে পছন্দ করে। এটা তো স্বাভাবিক কিছুই, এ নিয়ে আবার এত ভাবার কি আছে? আরে কোন মেয়েটাকে পছন্দ করে জানো? তিশান কফির মগে চুমুক দিতে দিতে বলল, কোন মেয়ে? ওই যে আজকে জায়ানকে পড়িয়ে গেল না একটা মেয়ে, এসে বৃষ্টির ফ্রেন্ড। তোমার সাথে তো যাওয়ার পথে দেখাই হলো ওই মেয়েটাকে। হো, নদীর কথা বলছো? ওকে তো আমি আগে থেকেই চিনি। বোর্ড পরীক্ষায় তো বৃষ্টির পাশেই সিট পড়েছিল। আমার সাথে অবশ্য বেশ কয়েকদিন কথা হয়েছে। মিষ্টি একটা মেয়ে, বিশালের সাথে ভালোই মানাবে। বলছো না, আমারও মেয়েটিকে ভীষণ পছন্দ হয়েছে, মায়েরও হয়েছে। কি মিশুক, আমার আর মায়ের সাথে কত তাড়াতাড়ি মিশে গেছে। তিশান টিটকেরি সুরে বলল, দেখো মা, আবার ঈশানের জন্য সিলেক্ট করে ফেলে কিনা ওকে। শিশির চটে গেল। একদম উল্টাপাল্টা কথা বলবে না। মেয়ের কি অভাব পড়েছে নাকি? এই মেয়েকেই কেন সিলেক্ট করতে হবে? আরে আরে, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। এইরকম মজা করো কেন? আর করব না, ভুল হয়েছে আমার। এভাবে গাল ফুলিয়ে রেখো না, দেখতে কিউট লাগে। শিশির রাখতে গিয়েও হেসে দিল। ভার্সিটিতে আজ বৃষ্টি খুব সুন্দর করে সেজেগুজে এসেছে। নদী আর শিলা হাঁ করে তাকিয়ে দেখছে। বৃষ্টি এমনিতেই দেখতে খুব সুন্দর, আজ সেজে আসার কারণে তাকে আরো বেশি সুন্দর লাগছে। শিলা কৌতূহল দমাতে না পেরে বলেই ফেলল, আজ এত নায়িকা নায়িকা লুক দিয়ে এসেছিস যে, বিশাল স্যারকে পটাতে বুঝি? বৃষ্টি হাতের ফুলের তোড়াটা দেখতে দেখতে বলল, একদম ঠিক ধরেছিস। আজকে আমি ওই ব্যাটাকে প্রপোজ করেই ছাড়বো। অ্যাকসেপ্ট না করলে ভাইয়াকে বিচার দেব, কারণ জেনেই ছাড়বো কেন আমাকে পাত্তা দেয় না। তা তো বুঝলাম, কিন্তু প্রপোজটা করবি কোথায়? স্যার যা রাগী, আমারই তো ভয় করছে। ভার্সিটিতেই করব, ওই ছাদের ওপরে। তোদের দুজনের দায়িত্ব হচ্ছে বিশাল স্যারকে যে করেই হোক ওই ছাদে নিয়ে আসা। কি পারবি না? শিলা উল্টো ঘুরে হাঁটা দিল। বৃষ্টি আর নদী টেনে তাকে আবার একই জায়গায় এনে দাঁড়ালো। শিলা কাঁদো কাঁদো ভয়েসে বলল, আমার মরার কোনো শখ নাই বোন, আমারে ছেড়ে দে, আমি বাড়ি চলে যাই। এমন করছিস কেন শিলা? আমি নিজে এত বড় কলিজা নিয়ে স্যারকে প্রপোজ করতে চলেছি, আর তোরা এত ছোট কলিজা নিয়ে সামান্য এটুকু করতে পারবি না? নদী বুকে সাহস নিয়ে বলল, পারবো না কেন? আলবাত পারবো, পারতেই হবে। চল শিলা। শিলা প্রায় কান্না করেই দিছে।
আমি যাব না। দোস্ত দয়া কর, বৃষ্টির অবস্থা তো দফা রফা করবেই, সাথে আমাদেরটাও। নদী ধমক দিয়ে বলল, চুপ কর। নিজে 5টা রিলেশন করতে পারিস আর বান্ধবীকে একটা করার সুযোগ করে দিবি না। ওগুলো তো বিলাই ছিল, আর এইটা তো বাঘ। এদিকে বৃষ্টি নিজের দুরু দুরু মন নিয়ে ছাদে চলে গেল। আজকে ওয়েদারটা ঠান্ডা, রোদ নেই, আকাশে কেমন গুড়ি গুড়ি মেঘ জমতে শুরু করেছে। এখন বৃষ্টি না নামলেই চলে। বিশাল লাইব্রেরিতে দাঁড়িয়ে হাতের তালুতে একটা বই নিয়ে গভীর নজর বোলাচ্ছে। শিলা আর নদী দরজার কাছাকাছি ঠেলাঠেলি করছে ভিতরে ঢোকা নিয়ে। এই একে ঠেলছে, ও ওকে ঠেলছে, কেউই সাহস দেখিয়ে সামনে যেতে পারছে না। শেষমেশ শিলা নদীকে জোরে এক ধাক্কা মারল। এক ধাক্কায় নদী পুরো স্যারের সামনে। নদী চোখ গরম করে শিলার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। শিলা নদীর রাগ দেখে 2 হাত কানে ধরে ইশারায় বলল, শিলার বাচ্চা। সরি দোস্ত। বিশাল বাঁকা চোখে একবার নদীর দিকে তাকিয়ে একবার বইয়ের মনোযোগ দিয়ে বলল, কিছু বলবে? নদী মাথা 2 দিকে নাড়াতে গিয়ে আবার উপর নিচ ঝাঁকালো, মিনমিনিয়ে বলল, আপনি কি খুব ব্যস্ত স্যার? বিশালের গম্ভীর স্বর। কেন? আসলে আপনাকে বিলকিস ম্যাম যেতে বলেছে ছাদে, আমাকে পাঠালো আপনাকে নিয়ে যেতে। আল্লাহ, এইবারের মতো মাফ করো। বলার জন্য মসজিদে একটা মোম দিয়ে দিব না। বিলকিস ম্যাম হলো ওদের ভার্সিটির সবচেয়ে সুন্দরী ম্যাম। বিশাল স্যারের সাথে খুব মিল। ওনার কথা বললে স্যার কখনোই না বলবেন না, না বলে তাদের ধারণা হলো তাই। বিশাল ভুরু জোড়ায় কিঞ্চিত ভাঁজ ফেলে বলল, ছাদে কেন? নদী ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, আমি কি জানি স্যার, আমাকে তো শুধু বলেছে আপনাকে ডেকে নিয়ে যেতে। বিশাল হাতের বইটা রেখে শ্বাস ফেলল। আচ্ছা চলো। স্যার আগে আগে নদী পিছু পিছু হাঁটছে। ভয়ে শিলার হাত চেপে ধরে রেখেছে। কি হবে কে জানে। বিশাল ছাদে উঠে দেখে লাল জামা পরা একটা মেয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচূড়া ফুলগুলো পুরো ছাদ ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বিল্ডিং এর ছাদটা বেশি উঁচু নয়, কেবলমাত্র একতলা। কৃষ্ণচূড়া গাছটা পাশ ঘেঁষে থাকায় গাছের ডালপালাগুলো পুরো ছাদে ছড়িয়ে গেছে। বিশাল 1 পা 2 পা করে সামনে এগিয়ে আসলো। নদী আর শিলা ছাদের দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কেউ আসছে কিনা। বিশালের উপস্থিতি বুঝতে পেরে বৃষ্টির বুকের ভিতর ড্রাম বাজতে শুরু করলো। বিশাল যত এগোচ্ছে বৃষ্টির হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছে। বিশাল বৃষ্টির পাশে এসে দাঁড়ানোর সাথে সাথে বৃষ্টি উল্টো ঘুরে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সামনে ধরলো হাতে থাকা একগুচ্ছ লাল গোলাপের তোড়াটা। এক নিঃশ্বাসে বলে ফেলল, আই লাভ ইউ স্যার, আমি আপনাকে খুব 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 ভালোবাসি। বিশাল অবাক হলো না। সে জানতো একদিন না একদিন এরকমটাই ঘটবে। যার জন্য সেই মেয়েটাকে কখনো পাত্তা দিত না। বন্ধুর বোন বলে কিছু বলতোও না যদি তাদের বন্ধুত্বে ফাটেল ধরে। কিন্তু মেয়েটা তাকে শেষমেশ প্রপোজ করেই ফেলল। বিশাল শান্ত স্বরে বলল, ওঠো। বৃষ্টি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বিশাল বুকের ওপর হাত ভাঁজ করে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, আমাকে প্রেম নিবেদন করার সাহস কি করে হলো তোমার? যেভাবে ভালোবাসার সাহস হয়েছে। ধমকে ওঠে বিশাল। শাট আপ। আমার হাত দেখেছো? এক থাপ্পড়ে একদম সবগুলো দাঁত ফেলাই দিব। বৃষ্টি সাহস নিয়ে ফটাফট উত্তর দিল, আমার পা দেখেছেন? এক দৌড়ে পালিয়ে যাব। বিশাল অন্য পাশে মুখ ফিরিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ে। রাগলে চলবে না, মেয়েটাকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে। দিনকে দিন মেয়েটার পাগলামি বেড়ে চলেছে। এখন না বোঝালে পরে আরো বেশি করবে। বিশাল শীতল কণ্ঠে বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করল, দেখো বৃষ্টি, আই নো ইউ লাভস মি অ্যান্ড সেটা অনেক আগে থেকেই। কিন্তু তোমাকে বুঝতে হবে আমি তোমাকে ভালোবাসি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার প্রতি আমার তেমন কোনো ফিলিংস কাজ করে না। আমার কথায় তুমি কষ্ট পেয়ে থাকলে আই এম সরি ফর দ্যাট। কিন্তু তোমাকে এগুলো বলা ছিল তো আমার আর কিছু করার নেই। বোঝার চেষ্টা করো। আমি অনেক আগে থেকে লক্ষ্য করেছি আমার প্রতি তোমার আচরণ। এভাবে চলতে থাকলে তো হয় না বৃষ্টি। প্লিজ, তুমি একজন ব্রাইট স্টুডেন্ট। এভাবে একজনের পেছনে পড়ে থেকে তুমি নিজের ভবিষ্যৎ কেন নষ্ট করছো? এত বোকামি করছো তুমি, তাই না? তোমার উচিত লেখাপড়ায় মনোযোগী হওয়া, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করা। আশা করি তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বোঝাতে চাইছি। আমাদের মধ্যে ওই ধরনের সম্পর্ক কখনোই সম্ভব না বৃষ্টি। তোমার ভাই আমার খুব খুব ভালো বন্ধু, আবার আমার বোন তোমাদের পরিবারের বউ। আশা করি তুমি এমন কিছুই করবে না যেন আমাদের এই সম্পর্কগুলোর মধ্যে ফাটল ধরে। বৃষ্টির চোখ ছলছল, বুকে দহন। ভাঙা গলায় বিশালকে প্রশ্ন করলো, কেন স্যার? আমাদের মধ্যে কেন কিছু সম্ভব নয়?
আমি আপনাকে খুব ভালোবাসি। আমার পুরো কল্পনা জুড়ে আপনার অস্তিত্ব বিরাজমান। আমি সব সময় আপনাকে নিয়ে ভাবি, আপনাতে ডুবে থাকি, দূর থেকে চেয়ে কেবল আপনাকেই দেখি। আমার কি যোগ্যতা নেই আপনাকে আপন করে পাওয়ার? আমার অনুভূতি কেন স্পর্শ করতে পারে না আপনার হৃদয়? ওই হৃদয়টা এত পাষাণ কেন স্যার? বৃষ্টির এত আকুলতা যেন বিশালের মন গলাতে পারল না। তাই তো বৃষ্টির বুক ঝাঁঝরা করে দেওয়ার জন্য এক বিষাক্ত কথার তীর ছুড়ল সে। আমি অন্য একজনকে ভালোবাসি বৃষ্টি, খুব ভালোবাসি। সাথে সাথে বৃষ্টির বুকে রক্তক্ষরণ শুরু হলো, চোখ দিয়ে আপনা আপনি বেদনার অশ্রু গড়িয়ে পড়ল। এত কষ্ট কেন হচ্ছে তার? মনে হচ্ছে এই বুঝি বুকের ভিতর ঘাপটি মেরে বসে কেউ ধারালো ছুরি চালাচ্ছে। ভালোবাসার মানুষটার মুখ থেকে অন্য কাউকে ভালোবাসি বলা কথাটা শুনতে বুঝি এতটাই যন্ত্রণার হয়? এতদিনে বিশালের এত ইগনোর, তাকে পাত্তা না দেওয়া, তার অনুভূতির মূল্য না দেওয়া, সব কষ্ট যেন এই কথার কাছে তুচ্ছ হয়ে গেল। কানে শুধু একটা কথাই বাজতে লাগলো, আমি অন্য একজনকে ভালোবাসি বৃষ্টি, খুব ভালোবাসি। না, আর সহ্য হচ্ছে না। বৃষ্টি দুই হাতে কান চেপে ধরে এক দৌড়ে নিচে চলে গেল। শিলা আর নদী বৃষ্টিকে এভাবে কাঁদতে কাঁদতে ছুটে যেতে দেখে অবাক হয়ে যায়। বৃষ্টি চলে যাওয়ার সাথে সাথে বিশালও ছাদ থেকে নেমে পড়ে, কিন্তু নামার সময় নদীর দিকে এমন ভাবে তাকিয়েছে যে এক তাকানোতেই নদীর অন্তরাত্মা নাড়িয়ে দিয়েছে। শিলার সাথে সাথে বৃষ্টির পিছনে দৌড়ে যেতে পারলেও নদী পারল না। তার মাথায় কেবল একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, বিশাল ঝাড়ের লোক। এমন ভাবে তাকিয়েছে কেন স্যার তার দিকে? স্যারের এই দৃষ্টি তো এর আগে কখনো দেখেনি নদী। ভিতরটা ছটফট করছে কেমন। সে যা ভাবছে এমন কিছু যেন না হয়। আল্লাহ, কেটে গেছে অনেকগুলো দিন। সেদিন ভার্সিটি থেকে ফিরে বৃষ্টি বাথরুমের দরজা আটকে প্রচুর কেঁদেছে। এত কেঁদেছে যে তীব্র জ্বর বাঁধিয়ে ফেলেছে। অনেকদিন জ্বরের সাথে যুদ্ধ করে শেষমেশ সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে। আগের মতন হাসি খুশি থাকে না, সবার সাথে মিশে না, বেশি কথা বলে না। নদী ভেবেছিল ঈশানের কারণে জায়ানকে আর পড়াতে আসবে না, কিন্তু বৃষ্টির জন্য আসতে হলো। ওই দিনের পর থেকে বৃষ্টি প্রচুর ভার্সিটি অফ দিত, যার জন্য নদীর সাথে বৃষ্টির একদমই দেখা সাক্ষাৎ হতো না। ফোন দিলে ফোনেও কথা বলতো না বেশি। জায়ানকে পড়াতে এসে নদী প্রতিদিন বৃষ্টির সাথে সময় কাটিয়ে যায়। আয়শা বেগম মেয়েকে এমন চুপচাপ হয়ে যেতে দেখে নিজেই নদীকে জোর করে রেখে দেন বৃষ্টির সাথে সময় কাটানোর জন্য। মেয়েটা আসলেই বৃষ্টির মনটা ভালো থাকে। জায়ানকে পড়ানোর জন্য আজকে প্রথম পারিশ্রমিক দিয়েছে শিশির। 1 তারিখ আসার সাথে সাথে তার হাতে বেতন তুলে দিয়েছে সে। শিশিরের আচরণ দেখে নদী মাঝে মাঝে ভীষণ অবাক হয়। এত ভালো ব্যবহার করেন উনি তার সাথে। কোনো স্টুডেন্টের মায়ের আচরণ যে এতটা নমনীয় হয় এই প্রথমবার দেখছি নদী এই 1 মাসে। আর যাই হোক না হোক, নদী আর ঈশানের সম্পর্কও খুব গাঢ় হয়েছে। নদী ঠিক যেমন পছন্দ করে বৃষ্টির থেকে জেনে ঈশান পুরো তেমন হওয়ার চেষ্টা করেছে। নদীও এখন ঈশানের প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। ঈশানের এত কেয়ার, সম্মান, ভালোবাসা দেখে মুগ্ধ না হয়ে পারেনি। প্রতিদিন রাত জেগে ফোনে কথা বলা তাদের নিত্যদিনের রুটিন হয়ে গেছে। নদীর জোড়াজুড়িতে ঈশানকে প্রায় গান গেতে হয়, আর নদী তা দেখে চোখ বুঝে অনুভব করে। মনে হয় যেন ঈশানের গাওয়া প্রতিটি গানের লাইন তার জন্যই লেখা। ছেলেটার গানের গলা এত মারাত্মক, একবার শুনলে যেন মন ভরে না। আর কয়েকবার শুনতে পারলেও শান্তি লাগতো। আজকে খুব সুন্দর একটা নীল শাড়ি পরে বের হয়েছে নদী, তবে ওই দিনের মতো একটা মায়ের শাড়ি নয়। এই শাড়িটা ঈশান প্রথম গিফট করেছে তাকে। সে অবশ্য নিতে চায়নি, কিন্তু ঈশান খুব জোরাজুরি করে দিয়েছে তাকে। তাই সে ঈশানকে খুব সুন্দর একটা সাদা পাঞ্জাবি গিফট করে। আজ তারা দুজনের দেওয়া গিফটের পোশাক পরে বের হচ্ছে। নদীর বাবা মা দুজনেই আজকে বাড়ি নেই। কোথায় গিয়েছে নদীকে জানায় উনি, শুধু বলেছে কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছে। তীব্রকে সাথে নেয়নি। তীব্র গিয়েছে তার এক বন্ধুর বাড়িতে, যার জন্য নদী আজ অনায়াসে রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। নদীর রিকোয়েস্টে ঈশান আজকে গাড়িও আনেনি। সে নাকি রিকশায় বসে ঈশানের বাহু জড়িয়ে ধরে পুরো শহর ভ্রমণ করবে। নদীর সাথে রিলেশনে যাওয়ার পর থেকে ঈশান নদীর সমস্ত আবদারই হাসি মুখে পূরণ করে। নদীর আবদারগুলো খুব ছোট ছোট, ওর মতোই কিউট। শ্রাবণের এক সুন্দর বিকেল, আকাশে উড়ে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতন সাদা মেঘ। চারপাশে বয়ে চলেছে মৃদু বাতাস। পরনে সাদা পাঞ্জাবি আর কাঁধে গিটার নিয়ে আনমনে হেঁটে চলেছে ঈশান। পাশেই নীল শাড়ি পরিহিত তার স্রোতস্বিনী, ঢেউ খেলানো লম্বা চুলগুলো খোলা। মৃদু হেসে নিজের ডান হাতটা বাড়িয়ে আঁকড়ে ধরল ঈশান তার স্রোতস্বিনীর কোমল হাতটি। সাথে সাথে ঝনঝনিয়ে শব্দ হলো নদীর হাতের নীল রাঙা কাচের চুড়িগুলো। ঈশান মুগ্ধ চোখে আরেকবার তাকালো তার স্রোতস্বিনীর দিকে। কি নয়না ভিরাম কাজল কালো মায়াবী চোখ দুটো, যে চোখগুলোতে ভিড় করে মোহজগতের সকল মায়া।
গোলাপি ঠোঁট দুটি যেন সদ্য ফোটা গোলাপের পাপড়ির ন্যায় কোমল। পাশে থাকা নীল শাড়ি পরিহিত মেয়েটিকে অসম্ভব সুন্দর লাগছে আজ ঈশানের কাছে। ইচ্ছে করছে বুকের কোটরে লুকিয়ে ফেলতে। ঈশানের ভাবনার মাঝেই নদী বলল, আসুন ওই দিকটায় ঘাসের ওপর গিয়ে বসি, আপনি গান গাইবেন আর আমি শুনবো। ঈশান মাথা নাড়িয়ে এগিয়ে যায়। সবুজ ঘাসের উপর দুজন মুখোমুখি হয়ে আরাম করে বসে। মুহূর্তের মধ্যেই আকাশ থেকে হালকা ছোট ছোট বৃষ্টির কণা পড়তে শুরু করে। ঈশান দ্রুত উঠে যেতে নাই নদী থামিয়ে দেয়। উঠবেন না প্লিজ, আমার এমন হালকা বৃষ্টির ফোঁটা খুব পছন্দ। গিটারের টুংটাং শব্দ তোলে।